আসসালামু আলাইকুম। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই মুহূর্তে হাজির হওয়া, তোমাদের জন্য হাজির হলাম জাস্ট একটা মাত্র ভিডিওর মাধ্যমে। তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে রাইটিং পার্ট আছে, বিশেষ করে থিম, প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, গ্রাফ চার্ট, এইগুলোতে টোটালি 50 মার্ক রয়েছে। তো এই 50 মার্ক কীভাবে অত্যন্ত সহজ ওয়েতে তুমি এনশিওর করে ফেলতে পারো জাস্ট একটা ক্লাসের মাধ্যমে, সেটি তোমাদেরকে দেখাই দেব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো এখানে দেখো, প্রথমত আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, যে যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ তুমি এই ফরম্যাট দিয়ে লিখতে পারবা। তো এইখানে যে তুমি প্যারাগ্রাফগুলো দেখতেছো, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ব্যাড সাইড টপিক। হ্যাঁ, এই ব্যাড সাইড টপিকগুলো অনায়াসে পরীক্ষার খাতা তুমি লিখে ফেলতে পারবা জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়া। ঠিক আছে, প্রথমত তুমি প্যারাগ্রাফের নামটা বসায় দাও, প্যারাগ্রাফের যে নাম সেই নামটা বসায় দাও। তারপর তুমি টপিক সেন্টেন্সটা লিখে দাও। হ্যাঁ, অর্থাৎ টপিক সেন্টেন্স লেখার কৌশল কি, যে প্যারাগ্রাফের নামটা দিবা, তারপর দিবা কি ইজ, তারপর দিবা, তারপর প্যারাগ্রাফের যে সেকেন্ড ওয়ার্ড রয়েছে সেটা দিবা, তারপর অফ দিবা, তারপরে ফার্স্ট ওয়ার্ড দিবা। তো এভাবে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স অনায়াসে লিখে ফেলতে পারো। সাপোজ ধরো এখানে আসলো ক্লাইমেট চেঞ্জ, তাহলে এখানে প্যারাগ্রাফ নামের জায়গায় হবে ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে ইজ, ক্লাইমেট চেঞ্জ ইজ হইলো, তারপরে আর সেকেন্ড ওয়ার্ড হচ্ছে চেঞ্জ বা চেঞ্জেস, তারপর অফ, তারপরে ক্লাইমেট বসাই দিলাম। ঠিক আছে, এইভাবে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখতে পারবা। এরপরে দেখো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো লিখতে হবে, যে ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার, প্যারাগ্রাফ নেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এভরিওয়ান নোজ, প্যারাগ্রাফ নেম অ্যাজ এ সিরিয়াস কনসার্ন বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট। এইখানে যে যে জায়গাগুলোতে তুমি প্যারাগ্রাফ নেম পাইতেছো, ওই জায়গাগুলোতে জাস্ট তোমাকে নামটা মেনশন করতে হবে। যে যে জায়গাতে তুমি প্যারাগ্রাফ নেম কথাটা পাইতেছো, ওই জায়গায় তুমি জাস্ট প্যারাগ্রাফের যে নাম সেই নামটা বসায় দেবে। ঠিক আছে, ওকে। তো এখানে টোটালি 202টা ওয়ার্ডস রয়েছে। ঠিক আছে, তো তুমি ইচ্ছা করে আর একটু ছোটো করে প্যারাগ্রাফটা পড়তে পারো। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি 202 ওয়ার্ডসের মধ্যে এটা লেখো, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। ওকে, এরপরে আমরা যাচ্ছি যে প্যারাগ্রাফ যদি ব্যাড সাইড না এসে গুড সাইডটা চলে আসে, তাহলে সেটা কীভাবে লিখবা। তো এখানে দেখো টপিকগুলো দেওয়া আছে, গুড সাইড কোনগুলো হয়ে থাকে। সাধারণত গুড সাইড হয়ে থাকে এডুকেশন নিয়ে যদি কোনো কিছু চলে আসে, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে চলে আসে, কিংবা মোরাল ভ্যালুস, হ্যাঁ, নৈতিক মূল্যবোধ সম্পর্কে চলে আসে, তাহলে সেটা হচ্ছে গুড সাইডের আওতাভুক্ত। তো এখানে তুমি লিস্টগুলো দেখতে পাচ্ছ, এই যে এই হচ্ছে লিস্ট, এই লিস্টগুলোর বাইরে যদি চলে আসে তাও তুমি লিখতে পারবা। তো ব্যাড সাইডের মতো এইখানেও তুমি টপিক সেন্টেন্সটা দিবা, টপিক সেন্টেন্সটা দেওয়ার পরে এইখানে যে ফরম্যাটগুলো আছে, ফরম্যাটটা আছে সেটা তুমি ব্যবহার করবা। ঠিক আছে, জাস্ট এইখানে যে জায়গায় ব্র্যাকেট রয়েছে, হ্যাঁ, ব্র্যাকেটে প্যারাগ্রাফ রয়েছে, ওই জায়গায় তুমি জাস্ট নামটা মেনশন করে দিবা। ঠিক আছে, ওই জায়গায় তোমাকে জাস্ট ওই নামটা মেনশন করে দিতে হবে। জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি যে কোনো গুড সাইড প্যারাগ্রাফ অনায়াসে লিখে ফেলতে পারো। তো তোমাদের 8 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে কমপ্লিটিং এ স্টোরি। তো কমপ্লিটিং স্টোরির জন্য কি বলা থাকে, যে দি ফলোয়িং ইজ দি বিগিনিং অফ এ স্টোরি, অর্থাৎ সূচনাটি একটা হচ্ছে গল্পের সূচনা। কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, এটি তোমার নিজের ভাষায় কমপ্লিট করো। ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার উডকাটার, বাট হি ওয়াজ ভেরি অনেস্ট, হি আর্নড হিজ লিভলিহুড বাই সেলিং উড ইন দি মার্কেট ওয়ান ডে হোয়াইল হি ডট 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 দেওয়া আছে। তার মানে স্টোরির জন্য কিছু অংশ এরকম করে দেওয়া থাকে। তো এরকমভাবে যে দেওয়া থাকে, এই দেওয়া অংশটুকু তোমাকে এক ফার্স্ট পড়ে নিতে হবে। তারপর পড়ে নেওয়ার পরে তুমি অবশ্যই এটার একটা নামটা নির্বাচন করবা। অর্থাৎ প্রথমে প্রশ্নে দেওয়া স্টোরিটি ভালো করে পড়ে নাও, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। পড়ার পরে এরপর স্টোরিটির একটা উপযুক্ত নাম দিতে হবে। যেমন দি স্টোরি অফ উডকাটার হতে পারে, দ্য স্টোরি অফ রবার্ট বুশ হতে পারে, দ্য স্টোরি অফ থার্স্টিক্রো হতে পারে। এরপর কি করবা, যে প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখতে হবে। এরপর ফরম্যাটটি লিখতে হবে, আমাদের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা লিখবা। 5 থেকে 7 লাইন বানিয়ে লিখতে হবে, কিংবা এই বইয়ে দেওয়া সংক্ষিপ্ত ডেসক্রিপশন থেকে লিখতে হবে। মানে এটা আমাদের সরাসরি একটা বই, এই বই থেকে আমরা এই আলোচনাটা করতেছি। তো দেখো এখানে কি আছে, যে মাল্টিপল স্টোরি রাইটিং ফরম্যাট। তো এইখানে তুমি প্রথমত নাম দিবা, নাম দেওয়ার পরে প্রশ্নে যা আছে তাই লিখবা, তারপরে তুমি এই ফরম্যাটটা ব্যবহার করবা। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের মধ্যে তুমি এখানে
যে জায়গায় দেখতে পাচ্ছ যে ব্র্যাকেটে কি আছে, স্টোরি নেম, মানে যার সম্পর্কে স্টোরি তার নামটা বসায় দিবা। তারপর এখানে আছে স্টোরি নেম, যার সম্পর্কে আছে তার নামটা বসায় দিবা। হ্যাঁ, আর এই যে যে জায়গাতে শুধু ড্যাশ দেওয়া আছে ওই জায়গায় শুধু নামগুলো বসায় দিবা। আর এই যে দ্বিতীয় ক্যারেক্টার, যদি এখানে দ্বিতীয় ক্যারেক্টার মানে দ্বিতীয় চরিত্র থাকে ওই গল্পে, তাহলে সেই চরিত্রটার নাম এইখানে তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি যে কোনো কম্পিউটিং স্টোরি অনায়াসে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে তোমাকে কিছু কথা বর্ণনা হিসেবে লিখতে হবে। যদি তোমাকে ব্যাড সাইড স্টোরি দেওয়া হয় তাহলে আমাদের বর্ণনায় তোমাকে ব্যবহার করতে হবে, হ্যাঁ, বর্ণনার মধ্যে ব্যবহার করতে হবে কিছু কথা। যেমন এই যে এই জায়গায় গুড সাইড স্টোরির ক্ষেত্রে এই জায়গায় যে বিষয়টা হবে সেটা লিখতে হবে এখান থেকে, এই বক্স থেকে। ঠিক আছে, তো এটা কি, যদি গ্রিডি ফার্মার, হ্যাঁ, এই গল্পটা তোমাকে দেওয়া হয় তাহলে তুমি ওই ফাঁকা জায়গায় লিখতে হবে দি গুস। যদি লায়ার কাউবয় আসে তাহলে এখানে তুমি লাইভ লিখতে পারো। তারপর গিরি ডগ যদি চলে আসে দি পিচ অফ মিট লিখতে পারো। তারপর দি স্কলার অ্যান্ড দি বোটম্যান চলে আসলে লাইভ লিখতে পারো। কানিং ফক্স আসলে টেইল লিখতে পারো। কিং মিদাস আসলে ডটার লিখতে পারো। অপরদিকে যে গুড সাইড স্টোরি যদি তোমাকে দেওয়া হয় সেক্ষেত্রে যদি উডকাটার চলে আসে দি এক্স লিখতে পারো। থ্রাস্টি ক্রোর জন্য ওয়াটার লিখতে পারো। ডিভোশন টু মাদার আর্থের জন্য ওয়াটার লিখতে পারো। রবার্ট বুশের জন্য কিংডম লিখতে পারো। হ্যাপি কবলারের ক্ষেত্রে হ্যাপিনেস, তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার ফ্রেন্ডশিপ লিখতে পারো। শেখ সাদি অনর লিখতে পারো। হেয়ার অ্যান্ড টর্টয়েসের ক্ষেত্রে রেস লিখতে পারো। ওকে, এখন এই যে এই জায়গায় সেইটা তোমাকে বসাই দিতে হবে। ঠিক আছে, যেটা হয় ধরো উড কাটার গল্পটা আসছে তাহলে এখানে তোমাকে লিখতে হবে দি এক্স। হ্যাঁ, দি এক্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ। এইখানে যে কথাগুলো আছে এই কথাগুলো তুমি গুড সাইড স্টোরির জন্য ব্যবহার করতে পারবা। এই কথাগুলো তুমি গুড সাইড স্টোরির জন্য ব্যবহার করতে পারবা। অপরদিকে যদি তোমাকে ব্যাড সাইড স্টোরিটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাড সাইডের যে ডিসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশন তোমাকে ব্যবহার করতে হবে। শুধুমাত্র এখানে স্টারের জায়গায় কি করতে হবে, নামটা তোমাকে বসায় দিতে হবে। ঠিক আছে, এখানে যেখানে স্টার রয়েছে সেই জায়গায় তোমাকে নামটা বসাই দিতে হবে, যেই যার সম্পর্কে এই গল্পটা, এই গল্পের নামটা জাস্ট তোমাকে বসাই দিতে হবে। তো এছাড়া আমাদের যে বই, এই বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টোরির জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন এভাবে লেখা আছে। পরবর্তীতে আমরা যাচ্ছি লেটার লেখার শর্ট টেকনিকে। লেটার লেখার জন্য প্রথমত তোমাকে কি করতে হবে, ডেট দিতে হবে। আগে ডেটটা দিয়ে দিবা, তারপরে তোমার অ্যাড্রেসটা দিয়ে দিবা। অ্যাড্রেস দেওয়ার পরে যার কাছে লিখছো তাকে ডিয়ার বলে সম্বোধন করা, যেমন ডিয়ার সুমন। ঠিক আছে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, হাউ এভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এই অ্যাবাউটের জায়গায় কি করতে হবে, যে লেটারটা তোমার পরীক্ষায় আসছে সেই লেটারটার নাম বসাই দিতে হবে। ঠিক আছে, যদি প্রশ্নপত্রে ইনভাইট উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, এইখানে কি বিষয়ে তুমি তাকে ইনভাইট করতেছো সেই নামটা বসাই দিবা। পোস্টে যদি এরকম থাকে অর্থাৎ ডেসক্রাইবিং বা ইনফর্মিং কথাটা থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে কি হবে, এই অ্যাবাউটের পরে জাস্ট যে লেটারের যে নাম সেই নামটা বসাই দিতে হবে। আর দাওয়াতের ব্যাপার হলে তো তুমি এই কথাটা লিখবা যে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, এখানে লেটারের নামটা বসাই দিবা। আর এই দুইটা ক্ষেত্রভিত্তিতে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই কেম টু লার্ন দ্যাট বাই অ্যাবাউট, তারপরে এখানে লেটারের নামটা বসাইতে হবে। বসানোর পরে তুমি লিখবা যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট, এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি। তারপরে তোমাকে কিছু কথা আরও লিখতে হবে, লেটার সম্পর্কে কিছু কথা লিখতে হবে। লেখার পরে তোমাকে লিখতে হবে নো মোর টুডে, টেক কেয়ার ইউর সেলফ, রাইট টু মি অ্যাবাউট ইউর্স। তো এরপর তুমি স্ট্যাম্প এঁকে দিবা, এখানে যেভাবে আছে এরকম স্ট্যাম্প এঁকে দিবা। এরপরে ইমেইল, দেখো ইমেইল লেখার নিয়মটা প্রথমত ইমেইল অ্যাড্রেসটা হবে, তারপরে সাবজেক্টটা বসায় দিবা। বসায় দেওয়ার পরে ঠিক লেটার তুমি যেভাবে লেখো ঠিক একই ফরম্যাট ইউজ করে তুমি কি ইমেইলটাও লিখে ফেলতে পারো। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে তোমাকে কি আছে, শর্ট ডেসক্রিপশন ব্যবহার করতে হবে, যে এই বর্ণনা, হ্যাঁ, তোমাকে যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট, হ্যাঁ, এইটার পরে যে আরও কিছু কথা তোমাকে লিখতে হবে। তো এই লেখার জন্য যে এখানে আমরা কিছু বর্ণনা দিয়ে দিছি, যদি প্রিপারেশন অফ এক্সাম আসে তাহলে তুমি এই বর্ণনাগুলো দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে প্রিপারেশন অফ এক্সামের জন্য। তারপরে বাংলাদেশ অ্যান্ড হার পিপল সম্পর্কে চলে আসলে তুমি এই যে বর্ণনাগুলো আছে এটা দিতে পারো, অত্যন্ত সহজ ভাষায় এখানে রাখা হয়েছে। এরপর যদি চলে আসে যে প্ল্যান আফটার এক্সাম,
হ্যাঁ, হ্যাঁ, বা হোয়াট ইউ ইনটেন্ড টু ডু আফটার এক্সাম বা ইন সামার ভ্যাকেশন, তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশন তুমি বসায় দিবা বর্ণনা হিসেবে। পরবর্তীতে ভিজিটিং প্লেস, কোনো স্থান ভ্রমণ করেছো সেটা সম্পর্কে বর্ণনা দিবা। ঠিক আছে, এখানে যেভাবে আসে সেটা তুমি হুবহু ব্যবহার করতে পারো। কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, হ্যাঁ, এইগুলো চলে আসলে এইখানে তুমি যে ডেসক্রিপশনগুলো দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনগুলো জাস্ট হুবহু তুমি ইউজ করতে পারবা। এরপরে যদি কন্ডোলেন্স, হ্যাঁ, তোমার বন্ধুর পিতা বা মাতা মারা গেছে তাকে সান্ত্বনা দিবা, তাহলে এই ক্ষেত্রে যেই ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা তুমি বসায় দিতে পারো। ঠিক আছে, এই যে এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে এই ডেসক্রিপশন তুমি বসায় দিবা এই পর্যন্ত। ওকে, এরপর যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট এটা চলে আসে তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশন দেখছো এটা বসায় দিবা। হসপিটালিটি যদি চলে আসে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা। এরপরে ছোট ভাই স্মোকার বা পড়াশোনায় মনোযোগী নয়, যদি এটা চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশন তোমাকে বসাইতে হবে। ওকে, এইভাবে তুমি কিন্তু এই ডেসক্রিপশনগুলো এখান থেকে হুবহু ব্যবহার করতে পারো। ওকে, এরপর আমরা যাচ্ছি 10 নম্বরে কোশ্চেন, গ্রাফ অ্যান্ড চার্ট। ঠিক আছে, গ্রাফ অ্যান্ড চার্ট লেখার নিয়মটা মোটামুটি একই। তো এখানে কিছু বিষয় মাথায় রাখতে হয় যে প্রশ্নে যখন বিলো বাদ দিতে হবে, প্রশ্ন বিলো থাকবে, এই বিলোটা তোমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন লিখতে হবে, বিলো বাদ দিয়ে প্রশ্নের প্রথম লাইন। তারপর গ্রাফ চার্টে সর্বোচ্চ সর্বনিম্ন হার লিখতে হবে, হার বেশি হলে মোর দ্যান লিখতে হবে, হার কম হলে লেস দ্যান লিখতে হবে, মোট হার বাড়লে ইনক্রিজ লিখতে হবে, মোট হার কমলে ডিক্রিজ লিখতে হবে। এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো মাথায় রাখবা। যেমন এইখানে দেখো একটি কোশ্চেন রয়েছে, দি গ্রাফ বিলো শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স, ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। তো নিচের গ্রাফটি বিভিন্ন বছরের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখাচ্ছে। হ্যাঁ, নিচের গ্রাফটি বিভিন্ন বছরের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখাচ্ছে, গ্রাফটি 150 শব্দের মধ্যে বর্ণনা করো। এটা তোমাকে 150 শব্দের মধ্যে বর্ণনা করতে হবে। তো এখানে আমরা এই যে এখানে দেখো খেয়াল করো, দি গ্রাফ বিলো শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স, এটা হচ্ছে প্রশ্নের প্রথম লাইন। তো এখান থেকে আমরা যে বিলো যে কথাটা আছে এই বিলো কথাটা বাদ দিয়ে দিব, তাহলে থাকলো কি, দি গ্রাফ শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স। তো আমরা হুবহু জাস্ট কি করছি, এই কথাটা লিখছি, দি গ্রাফ শোয়িং দ্য ইন্টারনেট ইউজার্স অফ ডিফারেন্ট ইয়ার্স। তো গ্রাফের যে চিত্র থাকে চিত্রটার দিকে তোমার একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, চিত্রটার দিকে খেয়াল করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে এটা ছোট করে দিচ্ছি আরো। তো দেখো এইখানে দেখাচ্ছে যে ইন্টারনেট ইউজার্সের সংখ্যা 2000 সালে আসলে 20%। দেখো 2000 সালে 20% ছিল, 2001-এ ছিল 30%, 2002-এ ছিল 40%, হ্যাঁ, তারপর 2003-এ হচ্ছে 50%, 3-এ হচ্ছে 50%, এবং 2004-এ হচ্ছে 60%। তো এরকম করে এরকম চিত্র থাকবে। তো এই চিত্রটা এখন তোমার কি করতে হবে, বর্ণনা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 20% থেকে শুরু হয়েছে, 30%, 40%, 50%, 60%। তো এখানে হায়েস্ট রেটটা কত, দি হায়েস্ট রেট লিখতে হবে, দি হায়েস্ট রেট ওয়াজ 60%, মানে এইটার সর্বোচ্চ হার কত, 60%, অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াজ 20%, এবং সর্বনিম্ন রেট হচ্ছে কত, 20%। এরপরে তোমাকে এটার বর্ণনা দিতে হবে যে ফার্স্টলি ইন 2000 উই ক্যান সি দ্যাট, হ্যাঁ, দ্যাট দ্য রেট ওয়াজ 20%। 2000 সালে কত ছিল, 20% ছিল। এরপরে সেকেন্ডলি ইন 2001 উই ক্যান সি দ্যাট দ্য রেট ওয়াজ 30%। তো প্রথম দুইটা যখন তুমি বর্ণনা করে ফেললা, এর মধ্যে তুমি তুলনা করবে। ঠিক আছে, মানে প্রথম ইয়ার আর দ্বিতীয় ইয়ার, মানে 2000 আর 2001-এর মধ্যে তুলনা করবে। দ্বিতীয় যে রেটটা তুমি বললা সেটা তো 2000-এর তুলনায় বাড়ছে 2001-এ গিয়ে, দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার, মানে সেটা আগের বছরের তুলনায় বাড়ছে। এরপর আবার থার্ডলি ইন 2002 উই ক্যান সি দ্যাট দ্য রেট ওয়াজ 40%, দ্য রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স। এভাবে ফোর্থলি ইন 2003 উই ক্যান সি দ্যাট দ্য রেট ওয়াজ 50%, দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার।
এরপরে ফিফথলি বা ফাইনালি, শেষেরটার ক্ষেত্রে তুমি ফিফথলি লিখতে পারো বা ফাইনালি লিখতে পারো। ইন 2004 দ্য রেট ওয়াজ 60%, দ্য রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স, অ্যাবভ অল দ্য রেটস ওয়ার ইন হাই পজিশন ইন দি ইন্ট। এরপরে লিখবা ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট দ্য রেটস ওয়ার ইনক্রিজিং ডে বাই ডে, অ্যাজ ইট ইজ এ পজিটিভ থিং, দ্য রেট স্যাটিসফাই আস। তো এইভাবে তুমি যে কোনো গ্রাফ অনায়াসে লিখতে পারো। গ্রাফের মতো করে তুমি ইচ্ছা করলে চার্ট যেটা আছে সেটাও তুমি লিখতে পারো। হ্যাঁ, যেমন এখানে একটা পাই চার্টের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এরকম ছবি দেওয়া থাকবে। তো এইটা তোমাকে ঠিক গ্রাফের মতো করে বর্ণনা করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দি পাই চার্ট বিলো, দি পাই চার্ট বিলো শোয়িং দ্য সাবজেক্ট চয়েস অফ দ্য স্টুডেন্টস অফ এ কলেজ, ডেসক্রাইব দ্য চার্ট ইন 80 ওয়ার্ডস। হ্যাঁ, তোমাকে এটা 80 শব্দের মধ্যে বর্ণনা করতে বলতে পারে। তো এই যে এখানে এই চিত্র দেখা তোমাকে সেটা বর্ণনা করতে হবে। তো এখানে দেখো বিভিন্ন সাবজেক্টের একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে ইংলিশে দেওয়া আছে 17%, বাংলায় আছে 21%, ম্যাথমেটিক্সে 35%, সায়েন্সে 27%। তো একই রকম করে তুমি গ্রাফ যেভাবে বর্ণনা করলা ঠিক একই রকম করে তুমি এই পাই চার্টটা বর্ণনা করতে পারো। তো একই রকমভাবে আমরা লিখবো দি পাই চার্ট শোয়িং দ্য সাবজেক্ট চয়েস অফ স্টুডেন্টস অফ এ কলেজ, দি হাইয়েস্ট রেট ইজ 35%। এখানে সর্বোচ্চ হচ্ছে 35%। তো সর্বোচ্চটা লিখে দেবে এবং সর্বনিম্নটা লিখে দেবা। এরপরে ঠিক আগের মতো করে বর্ণনা করতে হবে যে ফার্স্টলি উই ক্যান সি দ্যাট ইন ইংলিশ দ্য রেট ইজ 70%। অর্থাৎ ইংলিশে আমরা এটা রেটটা কত দেখতে পাচ্ছি, 17%। তো এই রেটটা তোমাকে জাস্ট এইভাবে লিখতে হবে। সেকেন্ডলি উই ক্যান সি দ্যাট ইন বেঙ্গলি দ্য রেট ইজ 21%। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি 21%। এরপরে অর্থাৎ ছোট থেকে পার্সেন্টেজগুলো শুরু করতে হবে, 17%, তারপরে 21%, হ্যাঁ, এইভাবে 27%, এইভাবে তোমাকে এটা করতে হবে। তো সেকেন্ডলি উই ক্যান সি দ্যাট ইন বেঙ্গলি দ্য রেট ইজ 21%। এরপরে প্রথম দুটা রেট যখন তুমি বর্ণনা করলা তখন তুমি কি লিখলা যে দি রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট। থার্ডলি উই ক্যান সি দ্যাট ইন সায়েন্স দ্য রেট ইজ 27%, অর্থাৎ 27%। তারপরে কি আছে, দি রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট। ফোর্থলি বা ফাইনালি, হ্যাঁ, যেহেতু চার্টের মধ্যে সংখ্যা কম থাকে, পার্সেন্টেজ সংখ্যা কম থাকে, এজন্য এখানে থার্ডলির পরে ফাইনালি চলে যাবে। ফাইনালি উই ক্যান সি দ্যাট ইন ম্যাথমেটিক্স দ্য রেট ইজ 35%, দ্য রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট, দ্য রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট। এই কথাটা লেখার পরেই মোটামুটি তোমার কাজ শেষ। এরপর তুমি ঠিক আগের মতো লিখবা যে ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস, যেহেতু এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়েসের ব্যাপার, এই জন্য এখানে আমরা স্টুডেন্টসের কথাটা নিয়ে আসছি যে ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস শো দে আর ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স। সবচেয়ে বেশি রেট রয়েছে ম্যাথমেটিক্স বা গণিতে, এই জন্য এই কথাটা আমরা এখানে লিখে দিয়েছি। দ্যাট মেক্স আস স্যাটিসফ্যাক্টরি, ইংলিশ ইজ এ ভ্যালুয়েবল সাবজেক্ট বাট ইটস রেট ইজ ইন লো পজিশন। ইংলিশ একটি মূল্যবান সাবজেক্ট কিন্তু এটা রেটটা, এটার হারটা নিম্ন দিকে আছে। দ্যাট মেক্স আস ডিসরেসপেক্টিভ। তো এইভাবে জাস্ট একটা ফর্মেট ব্যবহার করেই তুমি কিন্তু যে কোনো গ্রাফের চার্ট লিখে ফেলতে পারো। এবার আসি আমরা ফাইনালি 11 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে থিম রাইটিং। হ্যাঁ, একটি মাত্র থিম থেকে তুমি কীভাবে যে কোনো থিম লিখে ফেলতে পারো। থিম মানে কি, কবিতা। এখানে তোমাকে বলা হয়ে থাকে যে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতার বিষয়বস্তু তোমাকে লিখতে হবে, বাট নট মোর দ্যান 50 ওয়ার্ডস, 50 শব্দের বেশি না। ঠিক আছে, এখানে একটা কবিতা দেওয়া আছে, ল্যাংস্টন হিউজেসের একটা কবিতা হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই কবিতাটা দেওয়া আছে। তো এই কবিতাটা থেকে তোমাকে থিমটা লিখতে হবে। তো এখানে বিষয়গুলো তুমি মাথায় রাখবা, যেগুলো সেগুলো হচ্ছে পোয়েম বা কবিতাটি ভালোভাবে পড়ে নিয়ে মূল বিষয়বস্তু খুঁজে নিতে হবে। কবিরা সাধারণত তাদের কবিতায় বিউটি, সৌন্দর্য, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, নেচার, প্রকৃতি, আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন ইত্যাদি তাদের কবিতায় ফুটিয়ে তোলেন। পোয়েম বা কবিতাটি পড়ে তোমাকে মূল বিষয়টি বের করতে হবে। যেমন উপরিউক্ত কবিতাটির মূল বিষয় হলো ড্রিম বা স্বপ্ন। নিচের ফরম্যাট অনুযায়ী থিম রাইটিং লিখতে পারো। তো এখানে প্রথমত থিম কথাটা লিখে নিবা যে দি ফলোয়িং লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম এ পোয়েম রিটেন বাই ল্যাংস্টন হিউজেস, অর্থাৎ এই যে লাইনগুলো, এই পংক্তিগুলো ল্যাংস্টন হিউজেসের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমার এই কবির যে নাম সেটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন কবির নাম তুমি কোথায় পাবা, দেখো এখানে দেওয়া আছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই কবিতার মূল বিষয় হচ্ছে ড্রিমস বা স্বপ্ন, আর লিখেছেন ল্যাংস্টন হিউজেস।
টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হ্যাঁ এইটা লিখেছে ইম্পর্টেন্স অফ টাইমস নিয়ে, সময়ের গুরুত্ব নিয়ে। আর হচ্ছে লেখছে যে তার নাম হচ্ছে রাল্ফ হডসন। এরপরে বিকজ আই হ্যাভ সিন, হ্যাঁ এটা হচ্ছে দেশপ্রেম নিয়ে, প্যাট্রিয়টিজম নিয়ে। তো এটা হচ্ছে জীবনানন্দ দাশ লিখেছেন। শি ওয়ার্কস ইন বিউটি, এটা বিউটি বা সৌন্দর্য নিয়ে, এটা লিখেছে লর্ড বায়রন। তারপর আই ডাইড ফর বিউটি, এটা বিউটি সম্পর্কে, এটা লিখেছে ইমিলি ডিকিনসন। দি টাইগার, এটা হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড অরিজিন নিয়ে, সৃষ্টি এবং উৎস নিয়ে, এটা লিখেছে উইলিয়াম ব্ল্যাক। এ মাইনর বার্ড, এটা হচ্ছে দি বিউটি অ্যান্ড সিগনিফিকেন্স অফ নেচার, এটা রবার্ট ফ্রস্টের কবিতা। দি ল্যাক ইসলে অফ ইনস ফ্রি, এটা হচ্ছে পিস অফ নেচার, প্রকৃতির শান্তি, এটা লিখেছে উইলিয়াম বাটলার ইয়েটস। ঠিক আছে, তো এইগুলা দেখে গেলে তোমার হবে, এই নামগুলা অবশ্যই তুমি দেখে যাবা। এখন আসি যে পরবর্তীতে তোমাকে কি করতে হবে। পরবর্তীতে তুমি যখন এই যে কবির নামটা দিয়ে দিলা, দি ফলোয়িং লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম এ পোয়েম রিটেন বাই ল্যাংস্টন হিউজেস, অবশ্যই তোমাকে কবির নামটা এখানে লিখতে হবে। এরপর লিখবা দি পোয়েম ইজ অ্যাবাউট, পোয়েমটা আসলে কি সম্পর্কে, হ্যাঁ পোয়েমটা আসলে কি সম্পর্কে। যদি সৌন্দর্য সম্পর্কে হয় তাহলে লিখবা বিউটি, যদি দেশপ্রেম হয় তাহলে প্যাট্রিয়টিজম, যদি প্রকৃতি নিয়ে হয় নেচার, আপস অ্যান্ড ডাউনস নিয়ে হলে মানে উত্থান পতন নিয়ে হলে তুমি লিখতে পারো আপস অ্যান্ড ডাউনস। তো স্বপ্ন নিয়ে হলে তুমি লিখতে পারো কি ড্রিম। তো এই জায়গায় আমরা কি, যেহেতু এটা ল্যাংস্টন হিউজেসের ড্রিম কবিতা সম্পর্কে বলা হয়েছে, তাহলে এখানে আমাদের বিষয়বস্তুটা কি, ড্রিম। এরপরে কবিতার বিষয়বস্তু অনুসারে 2-3 লাইন বানিয়ে লিখতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা ড্রিম থেকে যে বিষয়টা লিখছি সেটা হচ্ছে ড্রিম ইজ অ্যান এসেন্সিয়াল থিং অফ আওয়ার লাইফ, আওয়ার লাইফ ক্যান নট গো উইদাউট ড্রিম, সো উই হ্যাভ টু হোল্ড ফাস্ট আওয়ার ড্রিমস। তো এটা এই কবিতা অনুসারে আমরা একটু বানিয়ে দিয়েছি। তো তুমি এভাবে ঠিক বানিয়ে দিতে পারো। তো এইভাবেই কিন্তু তুমি সহজে যে কোনো থিম লিখতে পারো, কোনো প্রকার কোনো মুখস্থ করা ছাড়াই তুমি এতে কিন্তু ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও কমেন্ট করে জানিয়ে দাও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।